তেজু বাসায় একলা কেউ নেই, সবাই বড় মার বাপের বাড়ি গিয়েছে। তাকে কেউ বলেনি, তার নিজেরও যাওয়ার ইচ্ছা নেই। ভালো হয়েছে মরে গেছে এমন মানুষের বেঁচে থাকার অধিকার নেই। কতবার তেজুকে খারাপ ভাবে ছুতে চেয়েছে, কতবার রুমের মাঝে ঢুকে পড়তো, তার হিসাব নেই। 2 বছর আগের কথা মনে পড়তে তেজুর চোখ ভিজে ওঠে। 2 বছর আগে তেজু রুমে বসে চুল আঁচড়াছে, শরীরের ওড়না বেটে, কোমর সমান কালো লম্বা চুল কাঁধে ছুঁয়ে গেছে, আগায় একটু কোঁকড়ানো আর সবখানে সোজা, একদম মায়ের মতো। একটা ভেবেই তেজুর চুলে আলাদা আলাদা যত্ন নেয়। ঠিক তখনই দরজা খোলার শব্দ হয়। ভেবেছিল দাদু এসেছে, তাই ওড়না নেওয়ার প্রয়োজন বোধ করেনি। সময় কেটে যায় 2-3 মিনিট, তবুও কোনো কথা নেই। হঠাৎ মাথা তুলতেই দেখে আরমান চৌধুরী, সম্পর্কে মামা, তড়িঘড়ি করে বেড থেকে দৌড়ে গিয়ে ওড়না তুলে নেয়, কিন্তু লোকটার দৃষ্টি বুকের দিকে স্থির। তেজুর বুকের ভেতর ভয় জমে যায়। মাথা নিচু করে চুল আঁচড়ানো ভঙ্গিটা হঠাৎ ভয়ঙ্কর লাগতে শুরু করে। ছোট থেকে আদরের নামে শরীর খারাপ সম্পর্ক করেছে এই লোকটা। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই দূরে থাকার চেষ্টা করত। মামুনি, ওড়না নেওয়ার কি দরকার? ওড়না ছাড়া তো আরো সুন্দর লাগছে। আজকাল কেউ ওড়না পরে নাকি? কথাগুলো বলছে আর ধীরে ধীরে এগিয়ে আসছে লোকটা। আসার সময় দরজার ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। মুখে একটা বিচ্ছিন্ন হাসি, যেন শয়তানের দাঁত দেখা যাচ্ছে। তেজের শরীর কাঁপতে থাকে, কাঁপা কণ্ঠে বলে, কেউ না পড়লেও আমি পড়ি। দয়া করে আমার দিকে এগিয়ে আসবেন না, আমার ভয় লাগছে। আরে ভয় লাগবে কেন? এদিকে আসো, তোমাকে একটু আদর করি। আদর শব্দটা যেন কানে গিয়ে বাজতে থাকে তেজু। বুকের ভেতর আতঙ্ক জমে জমে ভারী হয়ে ওঠে। বাসায় আজ দাদু ছাড়া কেউ নেই। সবাই অফিসে, বড় মা আর ছোট মা শপিং করতে গেছে। লোকটা কথায় স্পষ্ট, আজ তার সাথে খারাপ কিছু করবে। তার মানে এই বয়সে তার জীবনে ধর্ষিত কলঙ্ক লেগে যাবে। তার পবিত্র শরীর কলঙ্কিত হবে। শয়তানি চোখে এগিয়ে আসে আরমান। তেজু পিছিয়ে যেতে থাকে, কিন্তু দেয়ালে ঠেকে যায় শরীর। উপার্জন্ত না দেখেই বেলকুনির দিকে ছুটে যায়। আরমানও পেছনে ছুটছে। ভয় আর লজ্জার সঙ্গে মাথা আসে ভয়ঙ্কর সিদ্ধান্ত। ধর্ষিতার ট্যাগ গায়ে লাগার চাইতেও মৃত্যুর ট্যাগ লাগা অনেক ভালো। চোখ বন্ধ করে ঝাঁপ দেয় বেলকুনি থেকে। পিছন থেকে দৃশ্যটা দেখে আরমান থমকে যায়। বিশ্বাস করতে পারে না মেয়েটা সত্যি লাফ দিয়েছে। নিচে তাকিয়ে দেখে বাগানে রক্তমাখা শরীর পড়ে আছে। ভয়ে ঘাম মুছতে থাকে। তবু মনে মনে ভাবে, বেঁচে থাকলে একদিন আবারও ধরবো। ঠাস করে পড়ার শব্দ কানে আসে কাসফিয়া চৌধুরী। সাথে থাকা রুবিনাও দৌড়ে আসে। বাগানের ডান দিকে গিয়ে রক্তমাখা মুখ দেখে আতঙ্কে ওঠে। চেনার উপায় নেই কার শরীর, তবে কাপড় দেখে চিনতে দেরি হয় না তেজু। কান্না করতে করতে ছুটে আসে তারা। ঠিক তখনই গাড়ি এসে দাঁড়ায়। বড় বউ, ছোট বউ এসেছে। রুহি গাড়ি থেকে নেমে সবাইকে জড়ো হতে দেখে সামনে এগিয়ে এসে তেজু রক্তমাখা শরীর দেখে হসকুইয়ে যায়। এক ঝটকায় চিৎকারে ফেটে পড়ে। আশেপাশের লোকজন দৌড়ে আসে। তেজুকে হাসপাতাল নিয়ে যাওয়ার হয়। বর্তমান পুরো 4 মাস বেড রেস্টে ছিল তেজু। হাত পা আর কোমরে হাড় ভেঙে গিয়েছিল। ভয়ঙ্কর ব্যথায় সারা শরীর বর্ণ ধারণ করেছিল। নড়াচড়া করতে পারতো না। এক পাশ থেকে অন্য পাশে ফিরতে হতো নার্সদের সাহায্যে। কেউ সেদিন তার চিকিৎসাকে নিয়ে কটূক্তি করেনি। উল্টোটা সবাই পাগলের মতো তার চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। এমনকি বিদেশেও পাঠানো হয়েছিল তার কোমরের হাড়ের চিকিৎসার জন্য। সেই দিন তেজুর মাথায় প্রশ্ন জেগেছিল, মানুষগুলো কি সত্যি এত ভালো, নাকি সবই লোক দেখানো? কিন্তু যখন কেবিনের ভেতরে সবাই তার খেয়াল রাখতো, তখন মনে হয় না এগুলো অভিনয় ছিল। কারণ কেবিনের বাড়িতে তো কখন বাইরে লোক থাকতো না। 3 জন নার্স ছিল কেবল তার জন্য। তবু দিন শেষে খুশি ছিল তেজুর। নিজের ইজ্জত তো রক্ষা করতে পেরেছে। আজ সেই লোকটার মৃত্যুতে তেজুর খুশি হওয়ার কথা, কিন্তু সে পারছে না। টিভিতে বললে একটা খুন, কে মেরেছে প্রশ্ন রয়ে যায়। তবু আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড়ে তেজু। বাড়িতে কেউ নেই,
অনেকেও হলে হয়তো ভয় পেত, কিন্তু তেজুর ভয় নেই। কত রাত এভাবে একা থেকেছে তার হিসাব নেই। এক সময় কান্না করত, মা বাবাকে ডাকতো, কিন্তু সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখেছে। অন্যদিকে আরমান চৌধুরীর হাতে একটা ঘড়ি পাওয়া গিয়েছে। ঘড়িটা তার মুঠোর ভেতর চেপে ধরা ছিল। অনেক দামি ঘড়ি, বাংলাদেশে নতুন এসেছে। এখনো মাত্র 2 জন ব্যক্তি ঘড়ি কিনেছে। 1 নাম্বার বীর তালুকদার, 2 নাম্বার রিহান তালুকদার। এই দুজনেই আরমানের আত্মীয়। ইন্সপেক্টর অন্য ঘড়িটা হাতে নিয়ে এদিকে সেদিকে ঘুরে দেখছে সামনে বসে আছে বীর। তাকে ডাকা হয়েছে, রিহান তালুকদারকে ফোনে পাওয়া যাচ্ছে না। অরণ্য কটমট চোখে তাকায়। বীর পা তুলে বসে আছে, যেন নিজের অফিস কক্ষে। এটা হোয়াট? এভাবেই ভিজে বিড়ালের মতো তাকিয়ে আছে কেন? কি বলবে বলো ফেলো, আমার এত আজাইরার সময় নেই। অরণ্য ভেতর রাগ জমে ওঠে, স্পষ্ট বোঝে এই পরিবারের ছেলেদের কোনো ভয় নেই। তুচ্ছাল্যে ভরা দৃষ্টি তার দিকে। মাথা ঠান্ডা রেখে বীরকে প্রশ্ন করে, এটা কি আপনার ঘড়ি? প্লিজ মিস্টার অরণ্য, দূরে গিয়ে কথা বলুন। মুখ থেকে গন্ধ আসছে, মনে হয় কাজের চাপে দাঁত পরিষ্কার করার সময় পান না। অরণ্য ততমত খেয়ে যায়, লজ্জাও পায়, রাগও হয়। ওকে সোজাসুজি বলে, এই ঘড়িটা কি আপনার? আজব, আমার ঘড়ি হবে কেন? চোখে দেখেন না ঘড়ি আমার হাতেই আছে। অরণ্য চমকে যায়, আরো চোখে ভালো করে তাকায়। সত্যি বীরের হাতে একই ঘড়ি। ঠিক আছে, আপনি যেতে পারেন। দুঃখিত আপনার সময় নষ্ট করার জন্য, আপনাদের কাজই এটা। সরকারের দালান কোথাকার। বীর উঠে দাঁড়ায়, ঠোঁটে বাঁকা হাসি ঝুলছে, মেজাজ তার ফুরফুরে। অন্য ঘড়িটা পকেটে নিয়ে এবার রওনা হয় 2 নাম্বার ব্যক্তির কাছে, চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়িতে কান্নার রোল পড়েছে। রোহের সাথে আরমান চৌধুরীর স্ত্রী, দুজনের কান্নায় পরিবেশ ভারী। রিহান সোফায় বসে আছে, আশেপাশে কোলাহলে তার কোনো ভাবান্তর নেই। ঠান্ডা নির্লিপ্ত চোখ, যেন মৃত্যু কান্না তার কাছে কোনো ব্যাপারই নয়। মিনা আর ইতা 2 বোন চাচার মৃত্যুর কান্না তুলে তাকিয়ে আছে রিহানের দিকে। এই লোকটা তাদের চেয়ে 16 বছরের বড়, এক প্রকার বয়সে দ্বিগুণ তাদের, তবুও কি হ্যান্ডসাম। মাঝে মাঝে কাকড়া চুলে হাত বোলানোর ভঙ্গি তাদের বুকের ভেতর প্রেমের ঘন্টা বাজিয়ে দেয়। এমন সময় পুলিশের গাড়ি সাইরেন বাজে। 2 মিনিটের মাঝে ঘরে ঢুকে পুলিশ। অরণ্য সোজা রিহানের সামনে যায়। এবার কোনো হেনাফেনা নয়। রিহানের 2 হাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। ঘড়ি নেই রিহান তালুকদারের হাতে, থাকবি বা কিভাবে? ঘড়ি তো ইতিমধ্যেই তার কাছে। অরণ্য তীক্ষ্ণ দৃষ্টি চারিপাশে তাকায়, আবারও ভালো করে রিহানের হাতের দিকে তাকায়। 2 হাত খালি। আস্তে করে নিজের পকেটে ঘড়িটা বের করে, ঠোঁটে ঝুলছে রহস্যময় হাসি। অনেকদিনের কৃতজ্ঞ এ পরিবারের মানুষগুলোর প্রতি। পাশে সোফায় মুহিতকে বসে থাকতে দেখে ক্রোধের আগুন জ্বলসে ওঠে। মনে পড়ে যাচ্ছে একটা চঞ্চল কিশোরীর কথা। রিন রিনে তার হাসির শব্দ কানে বেজে যাচ্ছে। এত কিছু মাঝেও চোখ জ্বলে ওঠে। পিছন থেকে কারো গমগমে হাঁটার শব্দ পেয়ে সবাই পিছনে তাকায়। বীর আছে এক হাতে পকেটে, অন্য হাত চুলে, ব্লু আইস ঝলমল করছে। মৃত সিলিক চুলে কপালে এসে পড়েছে। জিম করা বডি, হাঁটার মাঝে অভিযাত্রীর ছোঁয়া, যেন অন্ধকারের আলোর মতো তার আবির্ভাব। বীর এসে সোজা বসে রিহানের পাশে। একবার তাকায় রিহানের দিকে, রহস্য ভরা এক হাসি ছুড়ে দেয়। এমন পরিস্থিতিতে বীরের এমন কাজে অন্য কেউ হলে হয়তো বিভ্রান্ত হয়ে যেত, কিন্তু রিহানের মাঝে কোনো হেলদোল নেই। ঠোঁটে জ্বলছে এমন এক হাসি, যা গভীরভাবে পর্যবেক্ষণ না করলে বোঝাই যায় না। রিহানের দৃষ্টি সোজা অরণ্যের ওপর অপেক্ষা। তখন প্রশ্ন করবে, মিস্টার রিহান তালুকদার, আপনার ঘড়ি কই? হাতে তো দেখছি না। মুখ ফেটে হাসে এবার রিহান, ঠোঁট চুকি করে বীরের দিকে তাকায়। অরণ্য সাথে সাথে বীরেরও অপেক্ষা করছে রিহানের জবাবের। নেই রিহানের সোজা ঝাপটা জবাব। এমন কথায় চারিদিকে কানাঘুষা শুরু হয়। একটু আগে নিউজে দেখেছিল লাশের হাতের মাঝে একটা ঘড়ি পাওয়া গেছে, আর সেই 2টা ঘড়ি এখন পর্যন্ত 2 জন ব্যক্তি নিয়েছে। একজনের তো আছে, তাহলে কি রিহান খুনি?
রুহি ভয়ঙ্কর চোখে ছেলের দিকে তাকায়। শাড়ির আঁচল মাথায় নেই, গড়িয়ে যাচ্ছে ফ্লোরে। না চাইতেও মনের মাঝে কুচিন্তা আছে। তার ছেলে হাব ভাব দেখে বুঝেছে ভীষণ রকম চতুর ছেলে। এক কথায় ঠান্ডা মাথায় খুনি। রিহান নির্ভব চোখে মায়ের দিকে তাকায়। মায়ের কান্না মাখা চোখ তার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। মুখ ফিরিয়ে নেয়। এটা কি আপনার? নিজের ঘড়িটা এগিয়ে দেয় অরণ্য। রিহান সেটা ছুঁয়েও দেখেন না, একলা থিমেরে ফেলে দেয় মিনি টেবিল থেকে ফ্লোরে। রিহানের এমন কাজে সবাই হতভম্ব। বীরের কপালে ভাঁজ পড়ে। রিহানের মতিগতি বুঝতে পারছে না, চাইছে কি সে। হোয়াট দ্য হেল, এটা কেমন বিহেভিয়ার? আপনাকে ঘড়িটা দেখার জন্য দিয়েছিলাম। সো হোয়াট? অন্য ইউজ করা জিনিস সম্পর্ক করতে ঘৃণা লাগে আমার। আপনি কি ঘুরিয়ে পিছিয়ে বলতে চাইছেন এটা আপনার ঘড়ি না? রিহান মাথা ঝাঁকায়। বরফের মতো শীতল কণ্ঠে বলে ওঠে, আই লাইক ইট। তোমার বুদ্ধিসত্তা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু সেটা ভুল জায়গায় অ্যাপ্লাই করে ফেলেছে। ঘড়ি আমার কাছে আছে, এটা আমার ঘড়ি হওয়া প্রশ্নই ওঠে না। তাই নাকি মিস্টার রিহান তালুকদার? তো আপনার ঘড়িটা একটু দেখান। রিহান হেসে ঠোঁট জোড়া গোল করে বীরের দিকে ছুঁড়ে মারে এক প্লেলিং কিস। রিহান উঠে বীরের দিকে যা ঠান্ডা চোখে তাকায়। আস্তে করে হাত থেকে ঘড়িটা খুলে দেয়। এই যে আমার ঘড়ি, প্রমাণস্বরূপ আমার নামে ওয়াচ আর ফর রিহান। খোঁজ নিয়ে দেখতে পারেন, এটাই আমার ঘড়ি। ঘড়ি আপনারটা আর এটা সেম হলেও একটি পার্থক্য আছে। সব এক হলেও ঘড়ির মাঝে ছোট দুইটা নাম করা থাকে। আমি সেটা নিজের নামই দিয়েছিলাম। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সবার। এটা যদি রিহানের ঘড়ি হয়, তাহলে বীরের ঘড়ি কোথায়? হিংস্র চোখে তাকিয়ে আছে বীর, মনের মাঝে ভয় খুঁজে খাচ্ছে। তবে কি কোনো কিছু ভুল হয়ে গেল? রিহান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পকেট থেকে আরেকটা ঘড়ি বের করে, এগিয়ে দেয় বীরের দিকে। ঘড়ি দেখে চমকে যায় বীর। এটা তার ঘড়ি, বড় অক্ষরে লেখা আছে। সাথে পাশে ছোট একটা টি, যা লাভ শোপের মাঝে। গলা কাঁপে বীরের, কাপা হাতে ঘড়ি নিয়ে হাতে পড়ে। বুঝতে পারে ভুল করে ফেলেছে সে। অতিরিক্ত তাড়াহুড়ায় রিহানের ঘড়ি পরে ফেলেছে। অরণ্য কিছু বুঝতে পারছে না। একবার এর ঘড়ি তো আর একবার ওর ঘড়ি হচ্ছে কি? দুজনে ঘড়ি থাকলে খুন করেছে কে? বুঝতে পারছে না মিস্টার অরণ্য চৌধুরী। আমি ক্লিয়ার করে দিচ্ছি, কালকে ভুল করে আমাদের দুই ভাইয়ের ঘড়ি চেঞ্জ হয়ে গিয়েছিল। এখানে আমরা কেউ আপনারা আসামি না। এখন আপনি সম্মানে যেতে পারেন, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে কিভাবে বের করতে হয় আমার জানা আছে। অপমানে মুখ ভোতা হয়ে যায় অরণ্য, কিন্তু তার কাছে সন্দেহ রয়ে যায়। এই পরিবার গণগোল আছে। ভারীর চোখে একবার মুহূর্তের দিকে তাকায়। একদিন এই পরিবারের মানুষটাকে দেখে নেবে। তার খুব যত্নের সঙ্গে গড়ে তোলা মানুষটাকে ভাঙার কারিগর এই লোকটা। যেমন এসেছিল তেমন বেরিয়ে যায়, নতুন প্রমাণ খুঁজতে হবে। ইতিমধ্যে উপর মহল থেকে চাপ দিয়ে এত বড় একটা ব্যবসায়িক খুন হয়ে গেল, এখনো পর্যন্ত খুনিকে উদ্ধার করতে পারল না। অরণ্য বেরিয়ে যেতেই রিহান বীরের কানে কানে ফিসফিস করে বলে ওঠে, কি ভাই, একটুর জন্য কলিজাটা গলায় এসে গিয়েছিল তাই না? ফ্লাইং ভালো ছিল, কিন্তু পেয়ার এই খেলায় আগে থেকে ফাঁকা পকেট। এত সহজে তাকে হারানো যাবে না। যেখানে ঘড়ি কোম্পানির মালিকটা আমি, সেখানে 30 মিনিটের মাঝে সেম ঘড়ি ব্যবস্থা করার কোনো ব্যাপার না। মিনিটের মাঝে প্রত্যেককে মিথ্যে বানাতে আমার দেরি হয় না ভাই। ঘড়িটা আমারই ছিল, এবার যা কিভাবে কি প্রমাণ করবি? রিহানের কথায় ক্রোধে ফেটে পড়ে বীর। এত কষ্টে ফ্লাইট নষ্ট হয়ে গেলে অনেক বেশি দ্রুত রিহান তালুকদারের, সেটা তার আগে বোঝা উচিত ছিল। রিহান শেষ বাজাতে বেরিয়ে যায়। বাড়ি যেতে হবে, কিছু হিসাব বাকি আছে। তালুকদার বাড়ির নিজের রুমে অনেক আরামে ঘুমাচ্ছে তেজু। অনেক বছর পর এই শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। রিহান ধীরে ধীরে দরজা খুলে ঢোকে। শান্ত চোখে তাকায় এই মায়া ভরা মুখে। সেটা এখন চাঁদের আলোয় ঝলমল করছে। হিংসা হয় খুব। দেরি না করে জানালার পর্দা টেনে দেয়।
যেই শরীরে এখনো তার স্পর্শ বিরাজ করেনি, সেই শরীরে কি করে তার আগে চাঁদের আলো বিরাজ করবে? এটা সে হতে দেবে না। নিঃশব্দে গিয়ে তিজুর পাশে বসে, একটু হেলে মুখের ওপর ঝুঁকে কপালে কাটায় থাকে, চুমু খায়। এই চিহ্ন তৈরি করা মালিক সে। শান্তি দিয়েছিল একটা ছেলের সাথে ধাক্কা খাওয়ার শাস্তি। চুমু দিয়ে ঠোঁটটা তেজুর কানের পাশে নিয়ে যায়। তেজ, আমার তেজ, কত বছর পর তুই এ শান্ত ঘুম দিচ্ছিস জান। কথা দিচ্ছি আজ থেকে প্রতিদিন এমন শান্ত ঘুম দিবি। ফিস ফিস করে বলে, কথা ভারী কিন্তু গম্ভীর স্বরে বলে। নিজের সবটা দিয়ে রিহান চেষ্টা করে নরম করে কথাটা বলার, কিন্তু তার ধারা হয় না। এই মায়াময় মুখে তাকাতেই ঠোঁট কাঁপে, সাথে বুকের মাঝে অস্থির অনুভব করছে। রিহান তালুকদার সামান্য এক মেয়ের পাশে ঘষতে কাঁপছে। মানুষ শুনে হাসবে যাকে সবাই ভয় পায়, তার আজ ভয় লাগছে। কেউ জেগে যাওয়ার ভয় পাচ্ছে। ঘুমের মাঝে কানের পাশে গরম নিঃশ্বাসে অস্তিত্বের আভাস পাচ্ছে তেজু। ঘুমের রেশ এত ভারী যার কারণে চোখ খুলতে পারছে না। খুব করে অনুভব করছে কারো মায়া ভরা স্পর্শ। কত বছর পর কেউ তাকে এত মায়া নিয়ে যত্ন সহকারে কপালে আদর দিল। দেখতে ইচ্ছা করে সেই ব্যক্তিকে। রিহান কাঁপা কাঁপা হাতে তুর্কি জামা উপরে তোলে। জামা উপরে উঠতেই দেখতে পায় লম্বা এক দাগ। অদ্ভুত ভাবে তার চোখে জ্বলে ওঠে। গ্যাংস্টার রূপে তার রাজে সবাই জানে রিহান তালুকদার মানে এক পাষাণ লোক, যার মাঝে মন নেই, হৃদয় নেই, কোনো অনুভূতি নেই। কিন্তু এটা তো ভুল। তার ছোট একটা মন আছে, অনুভূতি আছে, যা এই মেয়েকে ঘিরে সেখানে কারো প্রবেশ নিষিদ্ধ। তাই তো কেউ বুঝতে পারে না। রিহান হাত দিয়ে জায়গাটা ছুঁয়ে দেয়, ঠোঁট কামড়ে ধরে। চোখে থেকে টপ করে গড়িয়ে পড়ে বৃষ্টির ফোঁটার মতো এক বিন্দু পানি। কাঁপতে থাকা ঠোঁট দিয়ে চুমু দেয় সেই স্থানে। একটা সেই চিহ্ন যা তার তেজ, নিজের সম্মান, সতীত্ব রক্ষা করার জন্য নিজেই তৈরি করেছিল। নিজের সম্মান বাঁচাতে একবারও মৃত্যুর মতো জিনিসকে কবুল করতে দুইবার ভাবেনি। সেই স্থানে হাজারো চুমু দিয়ে ভরিয়ে দেয়। তেজু সব অনুভব করেছে, হাজার চেষ্টা করেছে চোখ খুলতে। সে দেখতে চায় কে এই ব্যক্তি, কিন্তু পারে না। ঘুম পড়ে তাকে জোকে ধরেছে। রিহান শেষবারের মতো কানের কাছে চুমু খেয়ে তেজুর উদ্দেশ্যে বলে ওঠে, বউজান, একদম এই জামাই জানকে ভুল বুঝবি না। মনে রাখবি আমি সবকিছু তোর ভালোর জন্য করছি। তোকে তোর নামের মতো হয়ে উঠতে হবে। খুব শখ আমার দেওয়া নামে তোর রূপ দেখার। শরীরের দিকে খুব চর্মি এসে গেছে তোর। আমি না তাকাই জানি না কত কি খেয়েছিস। তুচ্ছতা ছিল ভরা এমন কথায় হাতে থাকা পাউরুটি পড়ে যায় তেজুর। কান্নাগুলো গিলে দেয়। এই চারিদিক অনেক ভালো ছিল, আজ থেকে আবার শুরু এই যন্ত্রণা। মুখ কালো করে পাউরুটিটা রেখে কিচেনের উদ্দেশ্যে হাঁটা দিলেই রুহি হাত ধরে নিজের দিকে টেনে মুখ চেপে ধরে। আর এক হাতে চুলে মুঠি শক্ত করে ধরে প্রবশ নিয়ে বলে, সবসময় মুখটাকে এমন অন্ধকার রাখবি। তোর খুশি মুখ দেখলে আমার ভেতর জ্বলে। ইচ্ছা করি অ্যাসিড মেরে মারতে। আমার ভাই মারা গেছে, একটু দেখতে যাসনি? খুব খুশি তাই না? কেমন আনন্দ নেচে বেড়াচ্ছিস? পা আমি ভেঙে দেব। কথাগুলো বলে ধাক্কা মারে। রুহি কণ্ঠে যে অপমান আর ক্ষোভ, তার বাতাসে কাটা ভেদ করে ছড়িয়ে পড়ে তেজু সাদা মুখটা পাল্টে লাল বর্ণ ধারণ করে। সোজা গিয়ে পড়ে টেবিলের কোনায়। কপালে ব্যথা পায়ে হাত দিতেই তরল কিছু আভাস পায়। সামনে এনে দেখে রক্ত। তার চেপে সহ্য করে। ভাবেনি আজ বড় মা চলে আসবে, তাই তো একটু টেবিলে বসে আয়েশ করে জামে পাউরুটি খাচ্ছিল। সকাল থেকে বাড়ির সবার জন্য নাস্তা বানিয়েছে। খিদে লাগায় একটু মুখে দিচ্ছিল, তার মাঝে এমন কথা। তেজু চুপচাপ উঠে যায়। টক টক শব্দের সামনে তাকিয়ে দেখে রিহান তালুকদার আছে, যে কিনা তার নামে মাত্র স্বামী। এতক্ষণ কথাটা যতটা ভয় পেয়েছে, এখন আরো বেশি ভয় পায়। ছোটবেলার কথা মনে পড়ে যায়, কত রকম ভাবে অত্যাচার করেছে। পা কাঁপছে, হৃদয়টাই যেন গলায় আটকে দড়ি লাগানো। তাড়াতাড়ি করে উঠে কিচেনের উদ্দেশ্যে চলে যায়। সিঁড়িতে দাঁড়িয়ে সব দেখেছে রিহান। ভীষণ রেগে যায়, ধুমধাম পা ফেলে টেবিলে গিয়ে বসে। প্রথমবারের মতো লোক সম্মুখে তেজুর নাম ধরে ডাকলো, তেজ, গরম গরম কফি নিয়ে আয়, আমার জন্য খিদে পেয়েছে। এমন চিৎকারের রুহির সাথে তেজুর চমকে ওঠে।
তেজুর নামটা বারবার কানে বাজে। এই জীবনে নিজের থেকেও বেশি এই নামটাকে ঘৃণা করে। কেন এই লোকটা তাকে তেজু বলে ডাকে? কেন ডাকছে তাকে? সে তো নিজেই তার সামনে যেতে চায় না। আমার ছেলে কি বলেছে শুনিসনি? এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি সাজিয়ে রাখার জন্য ঘরে রেখেছি? তাড়াতাড়ি কফি নিয়ে আয়। দীর্ঘ শ্বাস ফেলে তেজু কফি আগে থেকে বানানো ছিল, একটু গরম করে কাপে ঢেলে নেয়। হাজার ইচ্ছা না থাকেও সত্ত্বেও পা বাড়ায়। বীর মোবাইল স্ক্রল করতে করতে সামনে তাকায়। খোলা চুলে এগিয়ে আসছে তেজু। হাতে কফি থাকার কারণে মাথা থেকে পড়ে যাওয়া ওড়না ঠিক করতে পারেনি। সেভাবেই আসে, নিচের দিকে তাকিয়ে এগিয়ে দেয় কাপটা। মাথা খারাপ হয়ে যায় রিহানের। তার মুখে কি ময়লা লেগে আছে, তাকানো যায় না। কিছু না বলে কাপটা হাতে নিয়ে গরম গরম কফি মুখে নেয়। অতিরিক্ত গরম ছিল কফিটা। তেজু চমকে যায়। মানুষটার কি অনুভূতি নেই? এমন গরম কফি কি ভাবে মুখে নিল? কিন্তু রিহানের সহনশীলতা নেই। আহ, আম্মু জ্বলে যাচ্ছে, মরে যাচ্ছি, পানি পানি পানি, দয়া করে কেউ ঠান্ডা পানি দাও। তেজু চিৎকার করছে। জ্বলে যাচ্ছে বুক, গরম গরম পুরো কফিটা তার দিকে ছুঁড়ে মেরেছে রিহান। বাচ্চাদের মতো ফ্লোরে বসে কান্না করছে। কখনো হাতে ফু দিচ্ছে, কখনো নিচু হয়ে বুকে। মনে হচ্ছে কেউ শরীরে অ্যাসিড ঢেলে দিয়েছে। হোয়াট দ্য হেল? এটা কি কফি বানিয়েছিস? এটা শরবত নাকি কফি? বন্ধ কর তোর ফাঁকির নাটক। কথা কানে যায় না তেজুর। সে তো নিজের ব্যথা সরাতে ব্যস্ত। মামা বলে কান্না করছে। লোকটাই মিথ্যে বলে তার উপর কফি ছুঁড়ে মারলো। কফি তো গরম ছিল। রুহি কিচেন থেকে সব দেখে মুচকে মুচকে হাসে। তার মধ্যে তেজুর চিৎকারে বীর দূরে আসে রুম থেকে। আস্তে আস্তে দেখতে পায় বীরের চোখের ভেতর জোরে পড়া উদ্বেগ। পাগলের মতো কান্না করছে তার তেজু রানী। অজান্তে বুক কেঁপে ওঠে। পাশে এসে কাপ আর তেজুর শরীর কফি থেকে সব বুঝে যায়। তাড়াতাড়ি করে তেজু হাত ধরে ওঠায়। কোলে নেওয়ার সাহস হয় না। হাতটাও লাল হয়ে আছে। সমুদ্রের মতো ডাগর চোখগুলো নিয়ে তাকিয়ে আছে তার দিকে। ভাইয়া পানি দাও না, খুব ব্যথা হচ্ছে, জ্বলে যাচ্ছে, একটু শান্তি দাও না আমাকে। এমন কথায় চোখ জল করে বীরের হাত ধরে উপরে রুমে নিয়ে যায়। রুমে ঢুকিয়ে তেজুকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। ক্ষতস্থানে পানি দেওয়ার জন্য তেজু ওয়াশরুমে ঢুকে একটা টাওয়াল নিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকে। জল পড়ার শব্দ, নীরবতার ভেতরে তেজুর শ্বাসের লয় ধীরে হালকা হয়। বুকের মাঝে সম্ভব লা হয়ে আছে। ঠান্ডা পানিতে একটু শাস্তি লাগে, তাও ফুপিয়ে কেটে যায়। দরজার বাইরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে বীর। বাইরে থেকে বীর সব বুঝতে পারে। তার তেজু রানীর ভালো নেই। নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে। সে কিভাবে বাঁচবে তার এই পবিত্র ফুলটাকে? এই ফুল এখান থেকে তার সতেজ হারাবে। বারবার হাতে লাল হয়ে যাওয়া আংটা মনে পড়ে। এক সময় রুম থেকে বেরিয়ে দাদুকে ডেকে নিয়ে আসে। 20 মিনিট পর তেজু বেরিয়ে আসে। জ্বালা কিছুটা কমেছে, তাও আছে। বেরিয়ে দেখে দরজা পাশে দাদু আর ভাইয়া দাঁড়িয়ে আছে। ভালোবাসার মানুষগুলো দেখে আহ্লাদি হয়ে ওঠে। ঠোঁট ফুলিয়ে আবারও কেঁদে ওঠে। মানুষ ভালোবাসা মানুষগুলোর কাছে একদম বাচ্চা হয়ে যায়। নিজের ইমোশন লুকিয়ে রাখতে পারে না। কাছ ফিরে জড়িয়ে ধরে। বীর ওষুধটা দাদুর হাতে দেয়। দাদু, আমি 5 মিনিট পর আসছি, তুমি তেজু রানীকে ওষুধ দিয়ে দাও। বীর বেরিয়ে যায়। কফিটা আপত্তিকর জায়গায় পড়েছে। সে থেকে গিয়ে অস্বস্তিতে ফেলতে চায়নি তেজু রানীকে। কাপসিয়া তেজুর বিছানায় শুয়ে দেয়। হালকা হাতে ফু দিয়ে যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দেয়। ভাগ্য বলে ফোসকা পড়েনি। লাল টকটকে হয়ে রক্তে ভেসে উঠেছে। 10 মিনিট পর বীর আসে। নক করে রুমে ঢুকতে দেখে দাদুর কোলে ঘুমিয়ে আছে তেজু। শান্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় তেজুর পাশে। দাদুর হাঁটুতে মাথা দিয়ে শুয়ে পড়ে। নীরব চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে বীরের। মানুষ বলে ছেলে মানুষ কাঁদে না, কিন্তু এটা তো ভুল। এই বীর 10 বছর ধরে এই একটা মেয়ের জন্য হাজারো চোখে পানি বিসর্জন দিচ্ছে। নিজের প্রিয় মানুষকে চোখের সামনে কষ্ট পেতে দেখলে কেমন লাগে একমাত্র সেটা বীর জানে। মাঝে মাঝে নিজে শেষ করে দিতে ইচ্ছা করে। কেন পারে না সে সব ঠিক করে নিতে?
তেজু ঘুমিয়ে আছে। কাসপিয়া দুজনে মাথা হাত বুলিয়ে বলে আস্তে করে বলে ওঠে, খুব ভালোবাসিস তাই না, নিজের থেকেও বেশি। একবার বললে হাসতে হাসতে জানটাই দিয়ে দেবে। কথা শেষ করে এতক্ষণে নীরব কান্নাগুলো শব্দ হয়ে বেরিয়ে আসে। দাদু, তুমি আমাকে বেহায়া ভাবছো তাই না? একটা ছেলে বিবাহিত মেয়ের জন্য কান্না করছে, আমাকে খারাপ মনে করছো? আমার ভালোবাসাকে নিশ্চয় খারাপ উপাধি দিয়েছো। তোর ভালোবাসা পবিত্র, তোর ভালোবাসা একটু বেশি পবিত্র, একদম সচ্ছল জলের মতো, যেখানে কেউ কাজ ছুঁতে পাবে না, খারাপের ছিটে ফোঁটা নেই। তোর ভালোবাসাকে খারাপ বলার মতো স্পর্ধা আমার এখনো হয়নি দাদু ভাই। খুব আফসোস হয় সেদিন কেন তোর সাথে বিয়েটা হলো না। দাদু, একটা কথা রাখবে? কষ্ট হলেও না বলো প্লিজ, তুমি এখানে থাকো, আজকে একটু আমার ভারটা সহ্য করে নাও। তেজরানির সাথে সাথে আমার ভীষণ লোভ হচ্ছে এইভাবে পাশাপাশি থাকতে। অনেক বছর শান্তিতে ঘুমাই না, আজকে একটু ওর পাশে ঘুমাই। তোমার বুড়ো বয়সে হাঁটুতে একটু ভর পড়বে, কষ্ট করে সাহায্য করে নেবে। নিঃসঙ্গে আবদার করে আকুল চোখে তাকিয়ে রইল উত্তরে আশায়। কাসপিয়া মাথা নাড়ায়, ঠিক আছে, আজকে না হয় একটু কষ্ট করলাম। কাসপিয়া বলতে দেরি বীরের আবাসে চোখ বন্ধ করতে দেরি হয় না। দুপুর 2টা, বীর তেজু উঠার আগে চলে এসেছে। তেজু একটু আগেই উঠেছে। রুমে খাবার নিয়ে এসেছে রুবিনা আন্টি। দাদু খাইয়ে দিয়েছে। খাবার দেখে অনেক অবাক হয়েছিল তেজু। তার পছন্দের রেস্ট সাথে ইলিশ মাছ বেছে বাটিতে করে নিয়ে এসেছিল। পছন্দের খাবার হলেও তেজু খেতে পারেনি। শুকনো ভাত খেয়েছে 2 লোকমা। অদ্ভুতভাবে তার খাবারগুলো প্রতি ঘৃণা লেগে গেছে। খাবার খাওয়া শেষ করে নিচে আসে প্লেট রাখতে। দাদু, বুড়ো মানুষ বারবার সিঁড়ি বেয়ে ওঠা ঠিক হবে না। রুবিনা আন্টিকে ডাকলো, বড় মা শুনলে হয়তো আবার জানো তাই বলবে। তেজু চমকে যায় তেজ। পিছনে ফিরে দেখে রিহান ভাইয়ের সোফায় বসে মোবাইল দেখছে। দৃষ্টি তার মোবাইলে স্থির। তাহলে তেজুকে দেখলো কি করে? বুঝতে পারলো না তেজু। তেজু ডাকটাকে সম্পূর্ণ অপেক্ষা করে। কম গমিয়ে হাঁটা দেয় কিচেনে যাওয়ার জন্য। আমি শোয়েব তেজ, আরেকবার তোর সামনে এগুলো পা কেটে আমি গেটের পাশে ঝুলিয়ে রাখবো। আপনি থেমে যায় তেজুর পা। ঝক্কার দিয়ে ওঠে সারা শরীর। এই লোকটাকে সে চেনে, যা বলবে সেটা করবে। সকালের কথা মনে পড়ে আরো বেশি ভয় পায়। পিছনে থেকে সামনে ফিরে হাঁটা দেয় রিহানের কাছে। জি বলুন, খুব নম্রভাবে বলে তেজু, কিন্তু তার নম্র কণ্ঠে বিপরীতে শোনা গেল গম্ভীর, তেজ মিশ্রিত একটি সুর। বস, খাবার নষ্ট করা আমার পছন্দ না, তাই প্লেটে সব খাবার এখন শেষ করবি। খাস তো সেই অন্যের টাকায়। তা টাকার মূল্য বুঝিস না? তাদের এই খাবারের জোগাড় করতে কষ্ট হয়। শেষ কর সব। এই বিপরীতে একটা কথা শুনতে চাই না। এত কথা শোনার পর কি কারো খাবারে মন মানসিকতা থাকবে? চোখ বন্ধ করে সাহস নিয়ে তেজু বলে দেয়, আমার খিদে নেই। ঠাস করে শব্দ হয়। হাতে মোবাইলটা আছার মেরেছে রিহান। হাত চেপে ধরে তেজুর ব্যথা চোখ বন্ধ করে পেল। পুরো যা হাতে ধরেছে। এক কথা আমার 2 বার বলা পছন্দ না। কসম তোর আর একবার বলতে হলে এই খাবার কুকুরকে দিয়ে সেটে তোকে খাবো। এবার কি করবি ভেবে নে। বিস্ময় চোখে তাকায় তেজু। ভয়ে শুকনো ঢোক গিলেছে। কুকুর দিয়ে সেটে খাওয়াবে মানে? রিহান হাত ছাড়তেই প্লেট এগিয়ে আনে নিজের দিকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও ছোট ছোট লোকমা করে মুখে দেয়। চোখে পানি, মুখে ভাত। উদ্ভুত সুন্দর লাগে রিহানের কাছে। রিহান চূড়া করে চোখে স্থিরভাবে তাকিয়ে আছে। 1 ঘন্টা ধরে 3 পিস ইলিশ মাছের কাটা বেঁচেছে এই মেয়ের জন্য। সেখানে এই মেয়ে তা খাবে না। এটা কি করে হয়? যেখানে নিজে মাছ খাইয়ে না, মাছ সম্পর্কে আইটি নেই, সেটা মানুষকে এতটা কষ্ট করে মাছের কাটা বেঁচেছে। তা যদি কেউ হেনাফেলা করে তাহলে কিভাবে সহ্য করবে রিহান? 10 মিনিটের ভেতর তেজু সব শেষ করে ফেলে। বমি আসছে বেশি খাওয়ার কারণে। তেজু ঘৃণা চোখে তাকায়। এই জীবনে মানুষটাকে সে মাফ করবে না। ছোট থেকে কষ্ট দিয়ে আসছে। নিজের জীবনে চাইতেও বেশি ঘৃণা করে। পাটি নিয়ে চলে যায় কিচেনে। নিজের বউকে কখনো
কাঁদাবেন না। হাজারো হারামজাদা বসে আছে চোখের পানি মুছে দেওয়ার জন্য। পিছন থেকে নিজের স্বামীর এমন কথায় বুক কুঁচকে ফেলে রিহান। তাকিয়ে দেখে শামীমের চোখ সিঁড়ি দিয়ে আসা বীরের দিকে। বুঝতে পারে কেন কথাটা বলেছে। সেই হারামজাদা গুলোকে খুঁজে পিস পিস করে কেটে বুড়িগঙ্গা নদীতে ফেলবে। কিচেনে এসেই বমি করে দেয় তেজু। কেন যেন মাছ ভাতগুলো তার পেটে থাকতে চায় না। বমি করে শেষ পর্যন্ত চলেই আসে। একটু শান্তি লাগে এখন তেজু। চলবে। ভিডিও বড় করে দিয়েছি, কেমন হয়েছে জানাবেন।